প্রত্যাশিতভাবেই পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক বৈঠক ব্যর্থ হয়েছে। পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল বিজয়ীর মতো প্রবেশ করেছিল, আর সেখানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার কে যায়নি স্বাগত জানাতে ইরানের এই প্রতিনিধি দলকে। ইরান প্রথম থেকেই আমেরিকার সঙ্গে এই আলোচনায় বিন্দু মাত্র জমি ছাড়তে প্রস্তুত ছিল না। এমনকি আলোচনার প্রাক্কালেই আমেরিকাকে বাধ্য করেছিল নতুন 4 শর্তে রাজি হতে, আর তারপরে ইরানের প্রতিনিধি দল আমেরিকার সঙ্গে আলোচনায় বসে। যখন খবর এলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খোদ ইরানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন, তখন কিঞ্চিত হলেও পৃথিবীতে একটা আশার সঞ্চার করেছিল যে আমেরিকা এবং ইরান তারা হয়তো শেষ পর্যন্ত তাদের মধ্যেকার যে যুদ্ধ এবং অশান্তি তারা মিটিয়ে নেবে এবং সত্যি সত্যি ইরান এবং আমেরিকা একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদন করবে এই ইসলামাবাদ শহরেই। কিন্তু টানা 21 ঘন্টা বৈঠক হয় ইরান এবং আমেরিকার এই প্রতিনিধি দলের মধ্যে, যার মধ্যস্থতা করেছে পাকিস্তানের একটা উচ্চ পর্যায়ের দল। ইরান থেকে আসা 84 সদস্য, আমেরিকা থেকে আসা 100 সদস্যের একটা বিরাট আলোচনা টিম। তারা দীর্ঘ সময় ধরে আলোচনা চালানোর পরেও আমেরিকা যে শর্ত চাপিয়েছিল ইরানের কাছে, ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে আমেরিকার চাপিয়ে দেওয়ার শর্ত মানতে। এই ক্ষেত্রে কৌতূহল তৈরি হয়, তাহলে কোন কোন বিষয়ে আমেরিকা এবং ইরান তারা ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হলো। প্রথম গুরুত্বপূর্ণ বোন অফ কন্টেনশন, বিরোধের যে জায়গা, তা হলো পারমাণবিক অস্ত্র। ইরান আগামী দিনে যদি পারমাণবিক অস্ত্র বানায়, সেই ক্ষেত্রে আমেরিকার অবস্থান কি হবে? আমেরিকা বলপূর্বকভাবে ইরান আগামী দিনে যাতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে তার উপরে শর্ত জারি করেছিল, আর সেই শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের অবস্থা স্পষ্ট, যদি ইসরায়েল তার কাছে গোপনভাবে পারমাণবিক অস্ত্র রাখতে পারে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, সেই অস্ত্র যদি ইসরায়েলের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়, আমেরিকার জন্য যদি এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়, তাহলে ইসরায়েলের পারমাণবিক বোমা ইরানের কাছে কেন এক্সিস্টেন্সিয়াল থ্রেট নয়? অর্থাৎ যতদিন ইসরায়েল তার কাছে পারমাণবিক বোমা রাখবে, ইরানের অবশ্যই দরকার পারমাণবিক বোমা নিজেকে সুরক্ষিত রাখবার জন্য এই ওয়ার মেশিনের হাত থেকে। তাই এবার এই সভায় ইরান উপস্থিত হয়েছে বিজয়ীর বেশে। আমেরিকা এবং ইসরায়েল এই দুই দানব সাম্রাজ্যবাদী রাষ্ট্রকে একযোগে পিটিয়েছে ইরান। তাই গোটা পৃথিবীর কাছে এই মুহূর্তে ইরান সুপার পাওয়ারের জায়গা দখল করে নিয়েছে। তাই এতদিনের পুরনো সুপার পাওয়ারের কাছে এই নতুন সুপার পাওয়ার মাথা নত করতে রাজি হয়নি। আমেরিকার যে দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র আগামী দিনে বানাতে পারবে না, সেখানে ইরানের পক্ষে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সৈয়দ আব্বাস আরাগচি বিদেশ মন্ত্রী, তারা স্পষ্ট করে জানিয়েছে আগামী দিনে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে, আর এটা আমেরিকাকে মেনে নিতে হবে। আর যখন ইরান এই অনড় অবস্থা গ্রহণ করে, জেডি ভ্যান্সকে অন্তত 6 বার ফোন করতে হয় ডোনাল্ড ট্রাম্পের কাছে যে বস তাহলে কি করব। ডোনাল্ড ট্রাম্প পুরো দোস্তর জেডি ভ্যান্সকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন আমেরিকায় বসে। তাই জেডি ভ্যান্সের পক্ষে এই মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে আলোচনা করবার ছাড়া কোনো উপায় ছিল না। দ্বিতীয় বড় সমস্যা অবশ্যই স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজের মালিকানা নিয়েও কিন্তু আমেরিকা ইরানের সঙ্গে একমত হতে পারেনি। ফলে প্রধান দুটি বিষয়ে যখন স্ট্রাকচারালি আমেরিকা এবং ইরান ভিন্ন অবস্থান গ্রহণ করেছে, তাই এই গুরুত্বপূর্ণ সভা, যে সভার দিকে ইরান তো বটেই, গোটা পৃথিবীর মানুষের চোখ ছিল। আমেরিকা এবং ইরানের মধ্যে এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীতে যে অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে, জ্বালানির সংকট, রাসায়নিক সারের সংকট থেকে শুরু করে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার যে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, এতে সারা পৃথিবীর মানুষ কিন্তু নিষ্কৃতি চাইছিল যে করেই হোক ইরান এবং আমেরিকা তাদের মধ্যেকার বিবাদকে মিটিয়ে তারা যেন স্থায়ী শান্তি চুক্তিতে স্বাক্ষর করে, আর তাতেই মুক্তি পাবে পৃথিবীর। কিন্তু না, পৃথিবীর জন্য এত তাড়াতাড়ি মুক্তি হয়তো অপেক্ষা করছে না, কারণ যতদিন না পর্যন্ত আমেরিকার সাম্রাজ্যের অহংকার চূর্ণ না হচ্ছে আর নতুন করে পৃথিবীতে সুপার পাওয়ার তৈরি হচ্ছে, ততদিন এই সংকট চলতেই থাকবে মনে হয়। চলুন আমরা দেখে নিই কিভাবে এই হাই ভোল্টেজ মিটিং
ব্যর্থতায় পর্যবসিত হলো। আমেরিকা থেকে আসা বিরাট প্রতিনিধি দল ইতিমধ্যেই পাকিস্তান ত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্য গার্ডিয়ান কাগজ সেটাই লিখেছে, জেডি ভ্যান্স অ্যান্ড ইউএস ডেলিগেশন লিভ পাকিস্তান আফটার ফেইলিং টু রিচ ডিল উইথ ইরান। ইরানের সঙ্গে ডিলে পৌঁছতে না পেরে আমেরিকার প্রতিনিধি দল, আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সহ তারা পাকিস্তান ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু জেডি ভ্যান্স খোদ জানিয়েছেন কি কারণে এবং কিভাবে এই দ্বিপাক্ষিক বৈঠক ব্যর্থ হয়েছে। যদিও তার কথাতে তিনি স্পষ্ট ইরানের ওপরে সমস্ত দোষ এবং দায় চাপাতে চেয়েছিলেন। ইউএস ভাইস প্রেসিডেন্ট সাইটস shortcomings in peace talks, saying Iran chose not to accept American terms, including to not build nuclear weapons. ইরান স্পষ্টতই আমেরিকার চাপিয়ে দেওয়ার শর্ত গ্রহণ করেনি। বিশেষ করে পরমাণু অস্ত্র না বানানোর যে শর্ত দিয়েছিল আমেরিকা, সেই শর্ত ইরান প্রত্যাখ্যান করেছে। সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গা, তার মানে যে কথা আমরা এতদিন ধরে বলছিলাম, ইরানের সেফটি ভালভ হবে পারমাণবিক অস্ত্র। যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাছে পারমাণু বোমা রয়েছে, সেই ক্ষেত্রে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকাটা অত্যন্ত জরুরি তাদের সেফটি ভালভ হিসেবে। আর সে কথায় এবার অনেক দেরি হলেও ইরান দৃঢ়তার সঙ্গে জানিয়েছে। তবে এই অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে নিশ্চিত করে বলা যায় আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার অবস্থান। যখন তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পরমাণু অস্ত্র বানানোর বিপক্ষে ছিলেন, কিন্তু মুজতবা খামেনি ইরানের বিখ্যাত চিন্তাবিদ মোহাম্মদ ইয়াজদি তার বিশেষ ছাত্র হিসেবে তিনি কিন্তু ছোটবেলা থেকে তিনি বুঝতে শিখেছিলেন ইরানের ভবিষ্যতের জন্য পরমাণু অস্ত্র কত প্রয়োজন। তাই যখন সৈয়দ আব্বাস আরাগচি কিংবা মোহাম্মদ বাঘের গালিবাফ পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে আমেরিকান প্রতিনিধি দলের কাছে খুব জোরের সঙ্গে জানাচ্ছে তারা আগামী দিনে পরমাণু অস্ত্র বানাবে এবং আমেরিকার চাপিয়ে দেওয়া কোনো শর্ত মানবেই না, তখনই বিশ্ব বুঝতে পেরেছে ইরান এই মুহূর্তে নতুন সুপার পাওয়ার এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির কথা এখানে প্রতিধ্বনিত হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমরা সবার আগে কিন্তু জানিয়েছিলাম আগামী দিনে ইরান পরমাণু অস্ত্র বানাতে চলেছে, তার কারণ মুজতবা খামেনির অবস্থান আর তার সঙ্গে মোহাম্মদ ইয়াজদির যে সম্পর্ক, সেই বিষয়ে আমরা একটা পুঙ্খানুপুঙ্খ ভিডিও করেছিলাম আগে। যেদিন মুজতবা খামেনির নাম নির্বাচিত হয় দেশের সর্বোচ্চ নেতা হিসেবে, সেদিনই আমরা জানিয়েছিলাম যে ইরান আগামী দিনে পরমাণু অস্ত্র বানাতে চলেছে, আর সেই কথা পাকিস্তানের বাড়িতে সত্য বলে প্রমাণিত হলো। কিছুক্ষণ আগেই ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি জানিয়েছেন ইসলামাবাদ টক্স ফেইল্ড। ইসলামাবাদের যে আলোচনা দ্বিপাক্ষিক, সেই আলোচনা ব্যর্থ হয়েছে। বাট ডিপ্লোমেসি নেভার এন্ডস, কিন্তু কূটনৈতিক আলোচনা কখনো শেষ হতে পারে না। ইরান নতুন করে আলোচনার দরজা খুলে রাখলো আমেরিকার জন্য। এখন আমেরিকাকে ঠিক করতে হবে তারা আগামী দিনে ইরানের সঙ্গে আলোচনায় যাবে নাকি যুদ্ধে। যুদ্ধ কিংবা আলোচনা দুটোর জন্যই প্রস্তুত রয়েছে। ইসলামাবাদে যে আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনার ভিত্তি ছিল কিন্তু ইরানের দেওয়ার 10 দফা দাবি। সেই 10 দফা দাবির উপরেই আলোচনা শুরু হয়েছিল। আমেরিকার 15 দফা দাবি কিন্তু মোটেই আমেরিকা উত্থাপন করতে পারেনি এই সভায়। প্রথম থেকেই ইরান এই সভাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিল। আর তার উপরে পাকিস্তানের ইসলামাবাদের সভা, যেখানে প্রত্যেকটি জনগণ চায় ইরানের জয়, প্রত্যেকটি মানুষ ছিল ইরানের পক্ষে। যে 3টি শর্তে আমেরিকা এবং ইরান তারা আলোচনা শেষে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়েছে, তা হলো 2, 3 এবং 10 নম্বর শর্ত। 2 নম্বরে ইরানস কন্টিনিউড কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজের উপরে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকুক, এটা মেনে নিতে পারছে না আমেরিকা। আমেরিকার গাত্রদাহ হচ্ছে এই কারণেই। আগামী দিনে যদি ইরান এই স্ট্রেট অফ হরমুজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে, তাহলে যে কোনো সময় আমেরিকা এতদিন যেভাবে প্রতিটা দেশের উপরে স্যাংশন লাগানো, ট্যারিফ চাপিয়ে দেওয়ার মতো কর্তৃত্ব চালাতো, ইরান আগামী দিনে পৃথিবীতে কূটনীতিকে নিয়ন্ত্রণ করবে এই হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রেখে। কারণ যদি কোনো দেশ আন্তর্জাতিক আইন ভাঙে কিংবা কোনো অন্যায় শোষণ শুরু করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ইরান তাকে রুখে দেবে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে জ্বালানি বন্ধ করে দিয়ে। তাই জ্বালানি যখন একটি দেশের প্রাণ, সেই জ্বালানির সরবরাহকে বন্ধ করে দিয়ে পৃথিবীর রাজনীতিতে আগামী দিন ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন, তাই তিনি কোনোভাবেই চাইছেন না স্ট্রেট অফ হরমুজে ইরানের নিয়ন্ত্রণ থাক। অন্যদিকে
আমেরিকার ডলারের পতন অনিবার্য হবে যদি এই স্ট্রেট অফ হরমুজ ইরানের নিয়ন্ত্রণে থাকে। আগামী 5 বছর পর্যন্ত মার্কিন সাম্রাজ্য টিকে থাকবে না। তার যে আধিপত্য, তার মিলিটারি এবং তার অর্থনৈতিক শক্তি তাসের ঘরের মতো ভেঙে যাবে শুধুমাত্র এই স্ট্রেট অফ হরমুজ যদি ইরানের নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয় পয়েন্ট, ইরানস ইউরেনিয়াম এনরিচমেন্ট রাইট শুড বি অ্যাকসেপ্টেড, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। 2 নম্বর শর্ত, ইরান একেবারে অনড় থেকেছে প্রথম থেকেই যে তারা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরির অধিকার থেকে নড়বে না। যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান কিন্তু অফার দিয়েছিল আমেরিকাকে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই মর্মে মুসলেকা দিতে রাজি ছিল ইরান। কেবলমাত্র তাদের উপরে থাকা স্যাংশনগুলো তুলে নিতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের অধিকার দিতে হবে ইরানকে। সেই শর্ত কিন্তু আমেরিকা মানেনি, উপরন্তু ইরানের উপরে শুরু করেছিল সাম্রাজ্যবাদী আগ্রাসন। যুদ্ধে যেহেতু ইরান পরাস্ত হয়নি, তাই ইরানের কাছে কোনো শর্ত চাপাতেও আমেরিকা পারে না। এই যুদ্ধে এখনো পর্যন্ত দুজনের অবস্থা সমান সমান, তাই ইরানের উপরে কর্তৃত্ব দেখাতে চাইলে ইরান কোনোভাবেই মানবে না আমেরিকাকে। তাই স্বাভাবিকভাবেই আমেরিকা শত চেষ্টা করলেও পরমাণু বিষয়ে ইরান 1 ইঞ্চি মাটি ছাড়েনি আমেরিকাকে। 10 নম্বর পয়েন্ট যেটা ছিল, সেসেশন অফ দ্য ওয়ার অন অল ফ্রন্টস ইনক্লুডিং এগেইনস্ট দ্য হিরোইক ইসলামিক রেজিস্ট্যান্স ইন লেবানন। যুদ্ধ শুধু ইরানে বন্ধ করলেই হবে না, লেবাননের উপরে আমেরিকার অস্ত্রে, আমেরিকার আশকারায় ইসরায়েলি দানব বাহিনী যে হামলা চালাচ্ছে সেই যুদ্ধ বন্ধ করতে হবে অবিলম্বে। আমরা প্রত্যেকেই জানি গাজাতে যে বিপুল পরিমাণে ধ্বংস চালিয়েছে ইসরায়েল, তার নেপথ্যে ছিল আমেরিকা। আমেরিকার পাঠানো বোমা, আমেরিকার অর্থেই ইসরায়েল মধ্য এশিয়ায় যুদ্ধ চালায়। গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, গণহত্যা করেছে, আর সেই গণহত্যাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আমেরিকাকে ইরান ছেড়ে কথা বলতে চায় না। আর আগামী দিনে নতুন করে লড়াই হবে শেয়ানে শেয়ানে। পৃথিবীতে নতুন করে আমেরিকা যদি সাম্রাজ্যবাদ চালানোর চেষ্টা করে, গণহত্যা চালানোর চেষ্টা করে, ইরান তাকে ছেড়ে কথা বলবে না, আর সে কথাই জানিয়েছে ইসলামাবাদে। অপরদিকে শেষ গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ নেই যখন আমেরিকা সারা পৃথিবীর রাষ্ট্রগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে যে ইরান যদি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কায়েম করে তাহলে পৃথিবী জ্বালানি পাবে না এবং ইরান স্বৈরাচারী আচরণ শুরু করবে এবং অত্যধিক পরিমাণে টোল চাপিয়ে বিশ্বের জ্বালানির দাম বাড়িয়ে দেবে ইরান। সেই সমস্ত আশঙ্কাকে দূর করে ইরানের পক্ষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি স্পষ্ট জানিয়েছেন, স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হওয়া সমস্ত জাহাজের উপরে যে টোল ইরান ধার্য করেছে তাকে আরো সরলীকরণ করা হবে এবং প্রতি ব্যারেলে $1 করে টোল ধার্য করা হবে। ফলে ছোট জাহাজ, মাঝারি জাহাজ, বড় জাহাজ, যে ধরনের জাহাজই পার হোক না কেন, প্রতিটি জাহাজে যদি $2 বিলিয়ন করে টোল চাপানো হয় সেটা খুব একটা বিজ্ঞানসম্মত নয়। তাই জাহাজ নয়, ব্যারেল প্রতি টোল ধার্য করে ইরান এই সমস্যার সমাধান করতে চাইছেন আগামী দিনে। ফলে প্রতি ব্যারেলে মাত্র $1 করে যদি দাম বাড়ে সেটা পৃথিবীর জন্য কোনো সমস্যাই নয়। তাই এই স্ট্রেট অফ হরমুজের উপরে আমেরিকা যে মালিকানা চেয়েছে, আমেরিকার লক্ষ্য ছিল ইরানের সঙ্গে কিছুটা পার্টনারশিপ নেওয়া, সেই পার্টনারশিপের সব আশা চূর্ণ করে দিয়েছে সৈয়দ আব্বাস আরাকচি। স্বাভাবিকভাবে ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হলেও ইরান জয়ী হলো। আরো একবার প্রমাণ হলো শুধু যুদ্ধের ময়দান নয়, কূটনীতির ময়দানেও ইরানের সঙ্গে এটে ওঠা আমেরিকার পক্ষে অসম্ভব। খালি হাতে ফিরল আমেরিকা, আর এদিকে উৎসব শুরু হয়েছে ইরানে। নির্ভীক ইরানি বীর জনতা তারা নিজেদেরকে জয়ী ঘোষণা করেছে এবং যদি আমেরিকা নতুন করে হামলা করতে আসে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যেই ইরান শুরু করেছে নজিরবিহীন যুদ্ধের প্রস্তুতি। তাহলে কি সত্যি সত্যি যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আমেরিকা কি ইরানের উপর আক্রমণ করতে চলেছে? এই নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন।